নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তার রেজাল্ট এবং কনকল মোটামুটি যে আউটলুক ম্যানেজমেন্ট কনকলে দিয়েছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করব। তো ওভারঅল পারফরমেন্স কেমন হয়েছে, তো কোম্পানি বা যে কোনো এটা একটা ব্যাংকের অ্যানালিসিস করছি আমরা। তো ব্যাংকের অ্যানালিসিস করার সময় সবার আগে দেখবো ব্যাংকের মূল ব্যবসা কি, লোন দেওয়া। তাহলে দেখবো লোন বুক কত গ্রোথ করেছে। তো কোম্পানি যে লোন বুক সেটা গ্রোথ করেছে কিন্তু 9.7%। তো এখন যদি আমরা দেখি ভারতের যে ব্যাংকিং সিস্টেম, তার কিন্তু সিস্টেম ক্রেডিট গ্রোথই হচ্ছে 12 থেকে 13%। সুতরাং কোম্পানি কিন্তু যে টোটাল সিস্টেম তার থেকে কিন্তু কম রেটে তার লোন বুক কিন্তু গ্রোথ করেছে, মানে সে যে লোন দিয়েছে সেটা কিন্তু তার থেকে কম রেটে গ্রোথ করেছে। এবার লোন বুকের সাথে সাথে আর একটা জিনিস যেটা দেখার দরকার, যখনই কোনো ব্যাংক লোন দেয় কোথা থেকে? আমার আপনার মতো যারা ব্যাংকে ডিপোজিট করে তাদের পয়সা নিয়েই তো ব্যাংক অন্যান্য জায়গায় লোন দেয়। এবার তার জন্য আমাদের ডিপোজিট গ্রোথ ট্র্যাক করা খুব দরকার। তো কোম্পানির ডিপোজিট গ্রোথ এসছে প্রচণ্ড প্যাথেটিক, 2.7% মাত্র ডিপোজিট গ্রোথ, মানে 2.7% ডিপোজিট গ্রোথ এসছে, যেটা কিন্তু মানে সিস্টেমে যে ডিপোজিট গ্রোথ আছে তার থেকে কিন্তু অনেক কম। মানে মোটামুটি আপনি যাদের মানে কোম্পানির যদি অন্যান্য যে সমস্ত ব্যাংক আছে তাদের রেসপেক্টে দেখেন, তাহলে কিন্তু 2.7% ডিপোজিট গ্রোথ যেটা কোম্পানি পোস্ট করেছে সেটা কিন্তু অত্যন্ত কম। এবার ওভারঅল যদি নাম্বার বলি, সেই নাম্বারে মানে খুব বেশি মানে উৎসাহিত হওয়ার কিছু নেই, কিন্তু এই স্টকটা মার্কেটে অনেকেই আলোচনায় আছে, অনেকে আলোচনা করছে। তো সেই রেসপেক্টেই আমি মানে ডিসিশন মানে আলোচনা করার ডিসিশন নিলাম এখানে। তো যে কোনো ব্যাংক যখন লোন দেয় আমাদেরকে দেখতে হবে যে সেই লোন থেকে সেটা মানে লোন থেকে সে কি আর্ন করে। সে আর্ন করে হচ্ছে ইন্টারেস্ট। মানে ব্যাংক যখন লোন দেয় ব্যাংকের আর্নিংটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে যে ব্যাংক যে লোন দিচ্ছে অর্থাৎ লোন বুকের গ্রোথের সাথে সাথে আমাদেরকে দেখতে হবে তার নেট ইন্টারেস্ট ইনকামে গ্রোথ এসছে কিনা, মানে সে যে ইন্টারেস্ট আর্ন করছে সেখানে গ্রোথ এসছে কিনা। ব্যাংক সাপোজ 5% রেটে কাউকে লোন দিয়েছে এবং দেখা গেল সেই তার জন্য সে যাদেরকে মানে আমাদের মতো ইনভেস্টরের থেকে পয়সা চলেছে 3%, মানে 3% পয়সা তুলে 5% লোন দিলে 2% হচ্ছে তার ইনকাম মোটামুটি। তো এবার যদি আমরা দেখি যে কোম্পানির যে নেট ইন্টারেস্ট ইনকাম সেটা কিন্তু একদমই গ্রো করেনি, উল্টে নেট ইন্টারেস্ট ইনকাম কমে গেছে। এটা ইন্ডিকেট করে কোম্পানি লোন দিচ্ছে বটে, কিন্তু যে লোন দিচ্ছে সেখান থেকে সে ইন্টারেস্ট আর্নিং করতে পারছে না, মানে ইন্টারেস্ট আর্ন করতে পারছে না। এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে কোম্পানিকে এখানে বুঝতে হবে কোম্পানি যে রেটে লোনটা দিচ্ছে সেই রেটটা কিন্তু দিনের পর দিন পড়ছে। এর কারণটা কি? কারণ আমরা জানি, আপনারা নিশ্চয়ই জানেন, গত এক বছর বিশেষ করে লাস্ট বছরে আরবিআই কিন্তু পরপর 4-5 বার রেট কাট করেছিল। এই যে আরবিআই রেপো রেট কাট করেছিল, রেপো রেট কাট করা মানে কি? ব্যাংক আরবিআই এর থেকে কম রেটে লোন তুলবে। তাহলে ব্যাংক যদি আরবিআই এর থেকে কম রেটে যদি লোন তোলে, সে যাকে লোন দেবে তাকেও কিন্তু তাকে কম রেটে লোন দিতে হবে, অর্থাৎ সেই রেটটাকে পাস করতে হবে। তা সেই জন্য যদি আমরা দেখি কোম্পানির যে লোন দিয়েছে সেই লোনের কিন্তু ইল্ড, এই মানে যে রেটে লোন দেয় তাকে বলে ইল্ড, সেই ইল্ডটা কিন্তু কমে গেছে। গত বছর যেখানে আমরা দেখেছিলাম 8.7% কোম্পানির ইল্ড ছিল, সেই ইল্ড কিন্তু কমে প্রায় 7.9, মানে প্রায় 8%-এর কাছাকাছি কিন্তু কোম্পানির ইল্ড চলে এসছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু লোন দিচ্ছে কিন্তু সেই লোন থেকে কিন্তু তার ইন্টারেস্ট ইনকাম কিন্তু সে জেনারেট করতে পারছে না, যেটা কিন্তু খুব একটা খারাপ সাইন বলা যায় যে কোনো ব্যাংকের জন্য। দ্বিতীয় চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বা আরেকটা ইম্পর্টেন্ট রেশিও। ব্যাংক যখনই আমরা ব্যাংকের অ্যানালিসিস করব বেশ কিছু কি পয়েন্টের ভিত্তিতে অ্যানালিসিস করব। দ্বিতীয় কি পয়েন্ট যেটা হচ্ছে কাসা রেশিও। কাসা রেশিও মানে হচ্ছে ব্যাংকে আমরা ডিপোজিট করি, তো ব্যাংক দু জায়গা থেকে ডিপোজিট পায়। একটা হচ্ছে ব্যাংকে অনেকে আছে মানে আমরা যারা এফডি করি, ফিক্সড ডিপোজিট, এবং রেকারিং ডিপোজিট করি, সেগুলো করি মোটামুটি লং টার্মের জন্য। আবার আমরা আছে অনেকে, আমরা সবাই মানে ইনফ্যাক্ট সবাই, সেটা হচ্ছে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টেও টাকা রাখি। তো ব্যাংক আমাদের থেকে যে টাকাটা পায় সেটা দুভাবে পায়, একটা হচ্ছে ওই ফিক্সড ডিপোজিট থেকে, আর একটা হচ্ছে এই সেভিংস অ্যাকাউন্ট থেকে। আবার অনেকে আছে ব্যবসায়ীরা কারেন্ট অ্যাকাউন্ট করে ব্যাংকে। তো এই সেভিংস অ্যাকাউন্টে কিন্তু ব্যাংক সুদের হার কম দেয়, খেয়াল করে দেখবেন, কিন্তু যখন আপনি এফডি করাবেন সেখানে কিন্তু সুদের হার বেশি দেয়। তাহলে একটা ব্যাংকের জন্য, ব্যাংক তো আমাদের কাছ থেকে টাকা তুলছে নিচ্ছে, তো ব্যাংকের জন্য কোনটা হচ্ছে মানে চিপার সোর্স অফ ক্যাপিটাল, মানে কোনটা থেকে ব্যাংক কম রেটে টাকা পাচ্ছে, সেটা হচ্ছে যত সেভিংস অ্যাকাউন্ট করাতে পারবে তত বেটার। কারেন্ট অ্যাকাউন্টে তো সুদের হার নেই, আবার কিছু কিছু জায়গায় অল্প সামান্য সুদের হার আছে। তো ব্যাংক চাইবে কাসা রেশিও যতটা পারো। তো আমরা দেখে নিচ্ছি ব্যাংকের এই মুহূর্তে কাসা রেশিও আছে 35%, এবং ব্যাংকের কিন্তু কাসা রেশিও বেড়েছে। তো কাসা রেশিও বেড়ে যাওয়া কিন্তু ব্যাংকের জন্য ভালো, প্রায় 2%-এর কাছাকাছি কাসা রেশিও বেড়েছে। কিন্তু কথা হচ্ছে এর জন্য ব্যাংকের কি কোনো বেনিফিট হচ্ছে? জেনারেলি কাসা রেশিও বাড়লে কি হবে, ব্যাংক যে রেটে লোন তুলছে, মানে যেটাকে বলে কস্ট অফ ফান্ড,
বা কস্ট অফ বরোইং, সেই কস্ট অফ ফান্ডটা কিন্তু ব্যাংকের পড়ে যাবে। এবং এক্ষেত্রেও দেখছি যে আমরা ব্যাংকের কস্ট অফ ফান্ড কিন্তু যেটা 7.39% ছিল সেখান থেকে কমে কিন্তু 6.78%, অনেকটা কিন্তু, সরি আমি ভুল বললাম একটু নাম্বারটা, সেটা হচ্ছে কস্ট অফ ফান্ড যেটা গত বছর 4.8% ছিল সেটা কমে 4.37%, মানে কস্ট অফ ফান্ড কিন্তু ব্যাংকের পড়েছে, মানে যে রেটে সে লোন তুলতো সেটা পড়েছে, তার কারণটা হচ্ছে কাঁচা রেশিও বেড়ে গেছে। এটা গেল একটা রিজন। দ্বিতীয় রিজন হচ্ছে যে ব্যাংক গত বছর আমরা বলেছি যে মানে এই যে 4বার আরবিআই রেট কাট করেছিল, মানে রেপো রেট কমিয়ে দিয়েছিল, ফলে ব্যাংক কি করেছে, কম রেটে কিন্তু লোন তুলেছে। এবার রিসেন্ট যে সমস্ত লোনগুলো সেগুলোর কিন্তু মানে যে লোনগুলো তুলেছিল সেগুলো কম রেটে তুলেছে, তার জন্য কিন্তু কস্ট অফ ফান্ড পড়ে গেছে। তাহলে কস্ট অফ ফান্ড যদি পড়ে যায় তাহলে ব্যাংকের জন্য সেটা ভালো, তাহলে ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন যেটা সেটা বাড়ার কথা, কারণ ব্যাংক কম রেটে লোন তুলছে। কিন্তু এখানে নেট ইন্টারেস্ট মার্জিন কিন্তু ব্যাংকের বাড়েনি। কেন বাড়েনি? তার কারণ হচ্ছে আমরা প্রথমেই বললাম ইল্ডও পড়ে গেছে, মানে যে রেটে ব্যাংক লোন তোলে, মানে যে রেটে মানে টাকা তোলে সেটা যেরকম পড়েছে, যে রেটে টাকা দেয় সেটাও পড়েছে। যদি যে রেটে টাকা দেয়, যে রেটে টাকা তোলে সেটা পড়তো এবং যে রেটে টাকা দেয় সেটা যদি বাড়তো বা এক থাকতো তাহলে কিন্তু নেট ইন্টারেস্ট মার্জিন কিন্তু এখানে বেড়ে যেত, কিন্তু এখানে সেটা হয়নি। যতটা যে রেটে লোন তোলে সেটাও যেরকম পড়ে গেছে, আর যে রেটে লোন দেয় সেটাও কিন্তু একইভাবে কিন্তু পড়ে গেছে, অর্থাৎ নেট ইন্টারেস্ট মার্জিন কিন্তু কোম্পানির ফ্ল্যাট রয়েছে। নেট ইন্টারেস্ট মার্জিন কত আছে? 2.64% এই মুহূর্তে। এই নেট ইন্টারেস্ট মার্জিন কম হওয়ার, অর্থাৎ এই যে এটাকে বলে ইল্ড মাইনাস কস্ট অফ ফান্ড করলে আসে নেট ইন্টারেস্ট মার্জিন। তো এই নেট ইন্টারেস্ট মার্জিন কম হওয়ার কিন্তু আরেকটা কারণ আছে, ব্যাংক যে বেশিরভাগ লোন দেয় সেগুলো কিন্তু সিকিউরড লোন দেয়। সিকিউরড লোন মানে হচ্ছে কোনো কোল্যাটারাল, মানে কোনো জিনিস বন্ধক রেখে যখন আপনি লোন নেবেন তখন তাকে বলে সিকিউরড লোন। যেহেতু আপনি বন্ধক রেখে লোন নিচ্ছেন সেখানে কিন্তু সুদের হার কম হয়, অর্থাৎ ব্যাংকের এখানে ইনকাম কিন্তু কম। দেখবেন জেনারেলি পার্সোনাল লোন সুদের হার অনেক বেশি, ক্রেডিট কার্ড সুদের হার অনেক বেশি, কারণ যখন আপনি পার্সোনাল লোন নেন তখন কিন্তু আপনাকে কিছু বন্ধক রাখতে হয় না। ঠিক একইভাবে যখন আপনি ক্রেডিট কার্ড নেন তখন কিন্তু আপনাকে কিছু বন্ধক রাখতে হয় না। সুতরাং এখান থেকে কিন্তু ব্যাংকের আর্নিং কিন্তু বেশি হয়, আবার এটা আবার রিস্কও হয়, কারণ হচ্ছে এখানে কিন্তু ডিফল্টের পরিমাণ বাড়ে, তার জন্য কিন্তু অ্যাসেট কোয়ালিটি, ডিফল্টের পরিমাণ বেশি আসে তার জন্য অ্যাসেট কোয়ালিটি কিন্তু অনেক সময় মানে অনেকে আছে লোনে ডিফল্ট করে যায়, সেটা একটা আলাদা আলোচনা যদিও। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিমটা কোম্পানির বাড়ছে না, এইগুলো হচ্ছে কিন্তু মেজর কারণ। এবার চলে আসি, সেটা হচ্ছে থার্ড ইম্পর্টেন্ট প্যারামিটার, যে কোম্পানি সাপোজ 5%-এ টাকা তুলেছে এবং 8%-এ ধার দিয়েছে, 5%-এ টাকা তুলেছে এফডিতে আর 8%-এ কাউকে লোন দিয়েছে, তাহলে 3% হচ্ছে কোম্পানি সাপোজ নেট ইন্টারেস্ট ইনকাম। এবার নেট ইন্টারেস্ট ইনকামের সঙ্গে সঙ্গে কোম্পানির আরও বিভিন্ন সোর্স থেকে ইনকাম আসে। সাপোজ কোম্পানি ধরুন কোনো জায়গায়, মানে ব্যাংক ধরুন কোনো জায়গায় বন্ড কিনে রেখে দিয়েছে, বা বিভিন্ন অন্যান্য বেশ কিছুতে ব্যাংকের ইনভেস্টমেন্ট আছে, সেখান থেকে ব্যাংক নিজেও ইন্টারেস্ট আর্ন করছে, তো সেগুলো হচ্ছে আদার ইনকাম। বিভিন্ন জায়গা থেকে ব্যাংক বিভিন্ন ফি আর্ন করে, সেগুলো ব্যাংকের আদার ইনকাম। তো মোটামুটি যদি আমরা ব্যাংকের এই যে টোটাল ইনকাম সেখান থেকে যদি আমরা ব্যাংকের খরচাটাকে বাদ দিই তাহলে পড়ে থাকে ব্যাংকের অপারেটিং প্রফিট, মানে ব্যাংক তার ব্যবসা থেকে যে প্রফিট আর্ন করছে সেটাকে বলছি অপারেটিং প্রফিট। এইবার সেই অপারেটিং প্রফিট থেকে আপনাকে কিন্তু মানে যে কোনো ব্যাংকে কিন্তু প্রভিশন সরাতে হয়। এবার কথা হচ্ছে প্রভিশন মানে কেন সরাতে হয়, তার কারণ হচ্ছে ব্যাংক কি দিচ্ছে? লোন। এইবার ব্যাংক যখনই লোন দেয় সে কিন্তু প্রথম দিন থেকেই জানে যে যাদেরকে আমরা লোন দিচ্ছি তাদের মধ্যে অনেকেই শোধ করবে না। এবার তারা যদি শোধ না করে সেটা ব্যাংকের জন্য লস, সেই জন্য এই ক্ষতিপূরণ বাবদ সে কিন্তু একটা তার প্রফিট থেকে আগাম টাকা কিন্তু সরিয়ে রাখে, যেটাকে আমরা বলি কিন্তু প্রভিশন, বা এর আরেক নাম হচ্ছে ক্রেডিট কস্ট। তো সুতরাং এই ক্রেডিট কস্ট কিন্তু ট্র্যাক করাটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এই ব্যাংকের ক্ষেত্রে দেখি তার যে অপারেটিং প্রফিট আপনারা যদি দেখি মানে সেখানে মাত্র 3% গ্রোথ এসছে। ফুল ইয়ারে যদি দেখি মানে গত বছরের থেকে এই বছর মানে 25-এর রেসপেক্টে 26 সেখানে কিন্তু অপারেটিং প্রফিট ডাউন আছে, কিন্তু তা সত্ত্বেও দেখবো যে কোম্পানির কিন্তু প্যাড গ্রোথ মানে নেট প্রফিট যেটা বটম লাইন সেখানে কিন্তু অনেকটা গ্রোথ এসছে। তার মূল কারণ হচ্ছে কোম্পানি এই যে প্রভিশন সরিয়ে রেখেছিল, মানে লোন যে দিয়েছিল এবং প্রভিশন সরিয়ে রেখেছিল, সেই প্রভিশন কিন্তু কোম্পানি কমিয়ে দিয়েছে। তাহলে প্রভিশন করা যদি কমিয়ে দেয়, এবং প্রভিশন কখন কোম্পানি কমায়? যখন দেখে যে তার বিজনেসে আর ঝুঁকি নেই, মানে যারা যে লোনগুলো সে দিয়েছিল সেই লোনগুলো থেকে কিন্তু সঠিক লোকে কিন্তু সঠিক সময়ে কিন্তু সেগুলোকে রিপেমেন্ট করছে, মানে লোন শোধ করে দিচ্ছে, এবং দেখছে যে লোনগুলো ডিফল্ট করেছিল মানে টাকা দিয়েছিল কিন্তু লোকগুলো সঠিক টাইমে মানে যাদেরকে দিয়েছিল তারা সঠিক টাইমে শোধ করছিল না, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে তারা আবার সঠিক টাইমে
মানে তারা আবার ধীরে ধীরে সেগুলোকে শোধ করতে শুরু করেছে, মানে দেখছে সেখানে কিন্তু রিকভারি আসছে, মানে যারা লোন নিয়েছিল সেই লোনগুলো শোধ করছে মানে রিকভারি আসছে। তাহলে যদি কোম্পানি দেখে যে এরকম সিচুয়েশন যে তার অ্যাসেট কোয়ালিটি ঠিকঠাক জায়গায় আছে আর অ্যাসেট কোয়ালিটি খারাপ হচ্ছে না, সবাই টাইমলি লোন শোধ করছে, পুরনো লোন যেগুলো সেগুলো টাইমলি রিকভার করতে পারছে কোম্পানি, তাহলে কিন্তু কোম্পানি কি করে প্রভিশন করাটা যেটা মানে ক্রেডিট কস্টটা কিন্তু সেক্ষেত্রে কমিয়ে দেয়, মানে প্রভিশনটা কমিয়ে দেয়। এবার প্রভিশনটা যখন কমিয়ে দেয় কোম্পানির কি হয়, নেট প্রফিট যেটা সেই প্রফিটটা কিন্তু বেড়ে যায়। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি কোম্পানির নেট প্রফিট তো বেড়ে গেছে। কারণ এই মুহূর্তে যদি আমরা দেখি কোম্পানির জিএনপিএ মানে হচ্ছে গ্রস এনপিএ মানে হচ্ছে কোম্পানি যে লোন দিয়েছে তাতে কতজন ডিফল্ট করেছে, সেই ডিফল্টের রেট যদি দেখি গত বছরে ছিল 3.6%, এবছরে যদি আমরা দেখি 2.8%। অর্থাৎ এই জন্যই আমি একটু আগে বললাম না যে ডিফল্টের রেট কিন্তু অনেক কমে গেছে, এনপিএ কিন্তু কোম্পানির কমে গিয়ে একটা সঠিক জায়গায় মোটামুটি চলে এসেছে, ভালো জায়গায়। যে কারণে কোম্পানি এই যে এনপিএ কমে গেছে তার জন্য কিন্তু কোম্পানি প্রভিশন করাটা কিন্তু কমিয়ে দিয়েছে, এবং এর জন্য কিন্তু আমরা দেখছি প্রফিট এতটা গ্রোথ এসছে। এইবার প্রশ্ন হচ্ছে আগে আমরা এই শেয়ারটাকে কিভাবে দেখবো? এ তো গেল বর্তমান আলোচনা। আমরা দেখলাম এখানে নাম্বার কিন্তু একদম মানে আহামরি কিছু নয়, খুবই সাধারণ নাম্বার এসছে। যেটা সব থেকে বড় কনসার্নের বিষয় সেটা হচ্ছে আমরা তো বুঝতে পারছি অ্যাসেট কোয়ালিটি ঠিকঠাক আছে এখন এই মুহূর্তে, কিন্তু আগামী দিনে অ্যাসেট কোয়ালিটি কোন জায়গায় যাবে আপনি কিভাবে বুঝবেন? তার জন্য কি কোনো মেট্রিক আছে যার সাহায্যে বোঝা যায় যে আগামী দিনে অ্যাসেট কোয়ালিটি ভালো হবে কি খারাপ হবে? তো আপনি যদি দেখেন স্লিপেজ রেশিও বলে একটা রেশিও আছে, যে কোনো ব্যাংকের পিপিটি মানে যাবেন প্রেজেন্টেশনে সেখানে স্লিপেজ রেশিও সার্চ করবে। তো স্লিপেজ রেশিও যদি বেড়ে যায়, কোনো ব্যাংকের স্লিপেজ রেশিও বেড়ে যায়, তার মানে বুঝতে হবে যে নতুন যে রিসেন্ট লোনগুলো দিয়েছে সেখানে কিন্তু কিছু কিছু ডিফল্ট আসা শুরু হচ্ছে বা ডিফল্টের প্রবণতা রয়েছে, মানে এখনো সেগুলো এনপিএ হয়নি। এনপিএ কখন হয়? যখন পরপর 3টে ইএমআই মিস হয়, 90 দিনের ইএমআই মিস হয়ে যায়, তখন এনপিএ হয়। কিন্তু স্লিপেজ রেশিও মানে ধরুন একটা ইএমআই মিস করেছে বা দুটো ইএমআই মিস করেছে, তার মানে ব্যাপারটা কি, সেটা এনপিএর দিকে যাচ্ছে কিন্তু এখনো এনপিএ হয়নি, কিন্তু এটা কিন্তু এনপিএর দিকে যেতে পারে, একটা বড় রিস্ক। আমরা যদি এই কোয়ার্টার দেখি, মানে এই রিসেন্ট কোয়ার্টার, লাস্ট কোয়ার্টারের থেকে এই কোয়ার্টার, আমরা দেখবো এই এনপিএ কিন্তু স্লিপেজ রেশিও কিন্তু কোম্পানির বেড়ে গেছে। এবার যদি দেখুন স্লিপেজ রেশিও বাড়ে মানে কি, আগামী দিনে ইন্ডিকেট করছে আবার এনপিএ আসতে পারে। তার জন্য কোম্পানি কি করবে? জেনারেলি প্রভিশন বাড়ানোর কথা, অর্থাৎ ক্রেডিট কস্ট বেড়ে যাওয়ার কথা, তাই কিন্তু হয়েছে। অর্থাৎ ক্রেডিট কস্ট আপনি যদি দেখেন লাস্ট কোয়ার্টার থেকে কিন্তু এই কোয়ার্টারে কিন্তু ক্রেডিট কস্টটা কিন্তু কোম্পানির বেড়ে গেছে। এইটাই হচ্ছে সব থেকে এই মুহূর্তে বড় রিস্ক। যদি আবার অ্যাসেট কোয়ালিটি যদি কোনো কারণে ডাউন হয়ে যায় তাহলে কিন্তু সেটা সব থেকে বড় রিস্ক। যদিও ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে তারা একটা ইচ্ছাকৃতভাবে একটা বাফার তৈরি করে, মানে তারা এই যে ক্রেডিট কস্টটা বাড়িয়েছে, মানে তারা যে কিছুটা প্রভিশন এই কোয়ার্টারে করছে, মানে তারা একটা বাফার ক্রিয়েট করতে চাইছে যাতে করে পরবর্তীকালে কোনো বিপদ আসে তার থেকে তারা রক্ষা পায়। কিন্তু কথাটা হচ্ছে মূল আমাদের যে স্লিপেজ রেশিও সেটা দেখাচ্ছে যে এখানে কিন্তু একটু প্রবলেম আসলেও কিন্তু আসতে পারে। এবার আমরা ম্যানেজমেন্টের যে বেশ কিছু কথা এবং তার ইমপ্লিকেশন যদি একটু আলোচনা করি, তো আগে কোম্পানির ক্রেডিট টু ডিপোজিট রেশিও মানে কোম্পানি যদি ডিপোজিটারের থেকে 100 টাকা পায় তাহলে সে 100 টাকা, মানে কোম্পানি আমার আপনার থেকে, মানে আমরা যারা ডিপোজিট করি তাদের পয়সা দিয়েই তো লোন দেয়, প্রথমেই বললাম। তাহলে আমার আপনার থেকে যদি 100 টাকা পায় তো সেই টাকায় কত টাকা লোন দিচ্ছে, তো এটা যতটা কম হবে ততটা ভালো। আবার তার মানে এই না যে একদম ভীষণ কম হবে, তাহলে তো কোম্পানি যে টাকাটা পাচ্ছে সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করছে না। তো মোটামুটি মানা হয় 75-80% হচ্ছে ঠিকঠাক লেভেল। তো কোম্পানির কিন্তু এটা আগে অনেক বেশি ছিল ক্রেডিট টু ডিপোজিট রেশিও, তো এখন কিন্তু কোম্পানির কিন্তু এটা 80%-এর কাছাকাছি মোটামুটি চলে এসছে, 81% হচ্ছে এখন সিডি রেশিও রয়েছে। তো এখানে হচ্ছে ম্যানেজমেন্টের যেটা সব থেকে বড় বিষয়, এই যে ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে যে তারা যে ডিপোজিট গ্রোথ, এই ডিপোজিট কিন্তু তারা ইন্ডিয়াতেও দেয়, মানে তারা কিন্তু ইন্ডিয়াতেও যেরকম মানে ক্লায়েন্টের মানে কাস্টমার আমরা যেন এফডি করতে পারি, তেমনি তাদের কিছু ফরেন কিন্তু ডিপোজিট আসে। এই ফরেন ডিপোজিটে তাদের ইন্টারেস্ট রেট বেশি দিতে হয়, সেই জন্য তারা কিন্তু ফরেনে বেশি একটা ডিপোজিট দেয়নি। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে তো ডোমেস্টিক যে মার্কেট আছে সেখান থেকে ডিপোজিটের গ্রোথ আসার কথা, কিন্তু আমরা যদি দেখি ভালো করে অ্যানালাইসিস করি ডোমেস্টিক মার্কেটেও কিন্তু ডিপোজিটের গ্রোথ আসেনি। এবার যেহেতু সিডি রেশিও যদি আমরা দেখছি 80%-এ রয়েছে, তাহলে ম্যানেজমেন্ট বলতে চাইছে যে আমরা এতদিন ডিপোজিট গ্রোথটা কিন্তু ইচ্ছাকৃতভাবে কমিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে লোন গ্রোথের যদি বেশি থাকে, লোন যদি বাড়তে থাকে, কারণ প্রথমে কি ছিল ডিপোজিট গ্রোথ অনেক বেশি ছিল, তো লোন বুকের গ্রোথ যদি বাড়তে থাকে এবং ডিপোজিট গ্রোথ যদি কমানো হয় তাহলে কিন্তু সিডি রেশিওটা একটা মোটামুটি জায়গায় আসে। কিন্তু এই যে যুক্তিটা এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু একদমই ধোপে টিকছে না, কারণ হচ্ছে 2.7% মাত্র ডিপোজিট, যদি আমরা ডিপোজিটের গ্রোথ দেখি। আপনি একটা জিনিস ভাবুন,
যদি ডিপোজিট গ্রোথ এত কম হয় তাহলে আপনি যে লোন বুকের গ্রোথ আগে গিয়ে দেবেন কিভাবে? তো কোম্পানি কিন্তু লোন বুকের যে গ্রোথ গাইডেন্স দিয়েছে 13 থেকে 14%। তা আপনার যদি ডিপোজিট গ্রোথ যদি কম হতে থাকে তাহলে আপনি গিয়ে কিন্তু লোন বুকেরও কিন্তু একটা সময় পরে গিয়ে গ্রোথ আসবে না। 13 থেকে 14% গ্রোথটা কি মানে মানে বিশাল কিছু গ্রোথ না, কারণ আমাদের ইন্ডিয়ান যে ব্যাংকিং সিস্টেম তার যে ক্রেডিট গ্রোথ সেটাই কিন্তু 13 থেকে 14%। তার মানে কিন্তু কোম্পানি ইন্ডাস্ট্রি যেরকম তার রেসপেক্টে এগোতে চাইছে। এবং ডিপোজিট বুকের গ্রোথ যেটা গাইডেন্স দিয়েছে সেটা কিন্তু ডিপোজিটের গাইডেন্স দিয়েছে 10 থেকে 11%। এবার কথা হচ্ছে এই যে 10 থেকে 11% গ্রোথ করতে পারে কিনা ডিপোজিটে সেটাই কিন্তু দেখার। কিন্তু দিনের পর দিন যদি ডিপোজিট গ্রোথ কমতে থাকে এরকম কম লেভেলে তাহলে কিন্তু মুশকিল। যদিও ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে যে আগামী দিনে ওই যে ম্যানেজমেন্ট যে নিমের গাইডেন্স দিয়েছে, নিম তো এখন 2.64%, যেটা আগেই বললাম। ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে নিমটা কিন্তু এখনকার লেভেল থেকে কিন্তু আরো একটু বাড়তে পারে। কিন্তু বাড়তে গেলে কি করতে হবে, সে আরো বেশি মানে তাকে কাসা মানে ওই কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট থেকে কিন্তু তাকে ক্লায়েন্ট তুলতে হবে, যাতে কি হয় ওভারঅল কস্ট অফ ফান্ড যেটা মানে যে রেটে সে বড় করছে সেই রেটটা যাতে কম থাকে। কিন্তু কথা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টের কথা তো পরে আসছে, প্রথম কথা হচ্ছে যে তোমাকে ডিপোজিট তোমার গ্রো করতে হবে, তবেই কিন্তু তোমার আগামী মানে অন্যান্য সমস্ত কিন্তু ম্যাট্রিক দেখার এখানে গ্রো মানে মানে অন্যান্য সমস্ত ম্যাট্রিক কিন্তু আমরা দেখবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আরেকটা জিনিস যদি আমি দেখি ক্রেডিট কস্টের গাইডেন্স, সেখানেও কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু পুরোপুরি বলছে যে তারা 1%-এর কাছাকাছি কিন্তু ক্রেডিট কস্ট রাখবে। এখন তাদের ক্রেডিট কস্ট 0.23%। তার মানে ম্যানেজমেন্ট ইনডাইরেক্টলি বলতে চাইছে তাদের ক্রেডিট কস্ট বাড়বে। এটাই হচ্ছে সব থেকে বড় রিস্ক, যে আগামী সময় কিন্তু আবার কিন্তু অ্যাসেট কোয়ালিটি ম্যানেজমেন্টের খারাপ হতে পারে। তো আগামী সময় যদি অ্যাসেট কোয়ালিটি খারাপ হওয়ার চান্স থাকে এবং কোম্পানির যদি নেট ইন্টারেস্ট মার্জিন যেটা তারা বলছে বাড়াবে, কিন্তু ডিপোজিট গ্রোথ যদি এরকম রেঞ্জে থাকে তাহলে কিন্তু নেট ইন্টারেস্ট মার্জিন বাড়ার চান্স নেই। সিস্টেম যে ক্রেডিট গ্রোথের রেসপেক্টে মানে মানে টোটাল সিস্টেম যে রেটে গ্রো করছে সেই রেটেই তারা লোন দিচ্ছে। তো এখানে মানে মানে আমি মানে কোনো গ্রোথ মানে এমন কোনো ট্রিগার দেখতে পাচ্ছি না যেটা আগামী দিনে এই শেয়ারকে মানে বাড়িয়ে নিয়ে যেতে পারে। তো এখনো পর্যন্ত আমরা যদি দেখি শেয়ারটার প্রাইস কিন্তু মোটামুটি খুব বেশি ফল করেনি ইভেন এই রেজাল্টের পরে। তার কারণটা হচ্ছে যে অ্যাসেট কোয়ালিটি যেটা সেটা কিন্তু ইনট্যাক্ট আছে, কিন্তু এখানে ইন্ডিকেশন হচ্ছে ফিউচার অ্যাসেট কোয়ালিটি কিন্তু খারাপ হওয়ার প্রবণতা আছে। তো এটা আমার মতে যদি এক কথায় বলা যায় খুব একটা আমি বলবো এটা একটা মিডিওকার বেট, মানে একদম অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ বলা যায়। তো এবার আপনারা যখন এটাকে অ্যানালিসিস করবেন এখানে দেওয়া তথ্যগুলো, এটা কিন্তু কোনো মানে রেকমেন্ডেশন নয়, স্টক রেকমেন্ডেশনের রেসপেক্টে বলছি না, এগুলো কিন্তু আমি আমার লার্নিং শেয়ার করলাম এবং আপনাদেরও কিন্তু লার্নিং এর অ্যাঙ্গেল দিলাম। আপনারা কিন্তু এই সমস্ত তথ্য যাচাই করে নিজেদের রিসার্চ করবেন এবং সেই রিসার্চের মাধ্যমে আপনার রিস্ক এবং রিওয়ার্ড অনুযায়ী কিন্তু ডিসিশনটা নেবেন। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন। এবং এই যে ব্যাংকিং এর যে সমস্ত মানে যে সমস্ত টার্মিনোলজি আমি ইউজ করছি, যেমন ধরুন নিম, কাসা, ক্রেডিট কস্ট, তারপরে আরো অনেক ধরনের আপনার হয় মানে টার্মিনোলজি আছে, পিসিআর প্রভিশন কভারেজ রেশিও, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এরকম বহু ধরনের টার্মিনোলজি আছে। যদি আপনাদের এইগুলো বুঝতে অসুবিধা থাকে তাহলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানান। আমি অবশ্যই এই টার্মিনোলজিগুলোর উপর কিন্তু একটা আলাদা সহজ ভাষায় ভিডিও করে কিন্তু আপনাদের সামনে রাখবো, যাতে আপনাদের এই টার্মগুলো বুঝে নিজেদের রিসার্চ করতে কিন্তু সুবিধা হয়। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, শুভরাত্রি।